স্বাগত। নিউজ 24 বেলা 12টার সংবাদের সাথে আছে আমি আকাশ হোসেন। সারা দেশে চতুর্থ দিনের মতো গণটিকাদান কর্মসূচি চলছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন মানুষ। নিবন্ধন জটিলতা কমায় সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে বাড়তি ভিড়। এর আগে রোববার থেকে সারা দেশে উচ্চমুখর পরিবেশে করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে টিকা নেন 31,160 জন, সোমবার টিকা নেন 46,510 জন। জনগণ যাতে টিকার উপর আস্থা রাখতে পারে সেজন্য মন্ত্রিসভার সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও টিকা নিচ্ছেন। টিকা নিয়ে এখন পর্যন্ত দেশে বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। আলোচিত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকার ফয়সাল আরিফিন দীপন হত্যার রায় ঘোষণা আজ। বুধবার সকালে বিশেষ ব্যবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে 8 আসামির মধ্যে 6 জনকে হাজির করা হয়। এ রায় ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় 5 বছরের বেশি সময় পর এই হত্যা মামলার রায় ঘোষণা করবেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান। রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 24 জানুয়ারি তিনি রায়ের এ তারিখ ঠিক করে দিয়েছিলেন। বাংলাদেশের লেখক প্রকাশক অনলাইন অ্যাক্টিভিস্টদের ওপর ধারাবাহিক হামলার মধ্যে 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সাল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মামলার 8 আসামি হলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন, মইনুল হাসান শামীম ওরফে সামির, আব্দুর সবুর সামাদ, খায়রুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম এখনো পলাতক। রাষ্ট্রপক্ষ এ মামলার শুনানিতে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আর্জি জানিয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, রায় কখন ঘোষণা হতে পারে, বিস্তারিত কি তথ্য আছে এই বিষয়ে জানাবেন? আকাশ, যে 6 জন আসামি পুলিশ কাস্টডিতে রয়েছেন তো তাদেরকে কিন্তু এরই মধ্যে আদালতে নেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি খুব বেশি হলে আর আধা ঘন্টার মধ্যে জাগৃতির প্রকাশক ফয়সাল আরিফিন দীপনের হত্যাকাণ্ডের যে রায়টি তো সেটি কিন্তু ঘোষণা করা হবে। তো এখানে বিশেষভাবে লক্ষণীয় কিন্তু যে 6 জন আসামি তাদের সাথে কিন্তু মোট আরও 2 জন আসামি রয়েছেন। তো তারা হচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক, যাকে হচ্ছে যে মূল মাস্টার মাইন্ড বলা হচ্ছিল, তো তিনি কিন্তু হচ্ছে যে তাকে আটক করা সম্ভব হয়নি এবং অপর আরেকজন আসামি আকরাম হোসেন তিনিও কিন্তু আটকের বাইরে রয়েছেন। তো 2015 সালের এমন একটি সময় যখন কিন্তু বাংলাদেশে লেখক প্রকাশক অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর কিন্তু পরপর হামলা হচ্ছিল এবং সেই সময় কিন্তু 2015 সালে কিন্তু এই যে ফয়সাল আরিফিন দীপন যিনি, তো তাকে কিন্তু হচ্ছে যে তার শাহবাগের যে জাগৃতির যে কার্যালয়টি রয়েছে তার প্রকাশনা সংস্থা যেটি, তো সে তার নিচে কিন্তু গলা কেটে হত্যা করা হয়েছিল নির্মমভাবে এবং 6 বছর ধরে কিন্তু এই মামলাটির কিন্তু বিচার প্রক্রিয়া চলছে এবং 6 বছর পরে আজকে এই মামলাটির বিচারিক আদালতের রায় পাওয়া যাবে। তো যেটি আসলে মূল বিষয় সেটি হচ্ছে যে 6 জন আসামি তারা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, কিন্তু সেনাবাহিনীর যে অবসরপ্রাপ্ত মেজর জিয়াউল হক তো তিনি মাস্টার মাইন্ড এবং আকরাম হোসেন তিনিও কিন্তু এখানকার মূল একটি হচ্ছে যে এখানকার হচ্ছে যে তিনি জড়িত ছিলেন এর সঙ্গে, তো তারা কিন্তু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তো এই 8 জনের বিরুদ্ধে আজকে এই রায়টি ঘোষণা হবে। তো মোটামুটি হয়তোবা আধা ঘন্টা পরে আমরা এই রায়টি পেতে পারি। আকাশ, আপনাকে ধন্যবাদ। অতিরিক্ত মদপান করিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় রিমান্ডে থাকা ডিজে নেহার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অশালীন অঙ্গভঙ্গিতে নেচে সমাজের বিত্তবানদের ফাঁসি অর্থ আদায় করাই ছিল তার পেশা। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, নেহার দেওয়া তথ্যে নাম আসছে অনেক বড় বড় ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা। তবে এখনো খোঁজ পাওয়া যায়নি নেহার স্বামীর। নাইমাল জিকর প্রতিবেদন। ফারজানা জামান ওরফে ডিজে নেহা, দেখে বোঝার উপায় নেই নিম্নবিত্ত সাধারণ এক পরিবারের সন্তান নেহা। দামি পোশাক ও প্রসাধনীতে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাই ছিল তার প্রধান হাতিয়ার। অশালীন অঙ্গভঙ্গিতে নেচে সমাজের বিত্তবানদের ফাঁসিয়ে অর্থ আদায় করাই ছিল তার পেশা। তার প্রতিটি পার্টিতেই দেখা মিলত অল্প বয়সী নতুন নতুন মুখ, যাদের অধিকাংশই ছিল বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। পার্টি আয়োজন করে ধনী পরিবারের সন্তানদের দাওয়াত দিয়ে অবাধে মেলামেশার সুযোগ করে দিতেন ডিজে নেহা।
মূলত ধনী ব্যক্তিদের পকেট কাটতে এসব তরুণীকে টোপ হিসেবে ব্যবহার করা হতো। এক্ষেত্রে তার হয়ে তরুণীদের একটি চক্র কাজ করত বলে জানায় পুলিশ। আমরা যতটুকু নিহাকে পেয়েছি, নিহা তো অনেক হাই প্রোফাইলে চলাফেরা করতেন, তার অনেক নামি দামি বন্ধু বান্ধব ছিল, তারাও রাতে তার সাথে পার্টিতে অ্যাটেন্ড করতেন। পুলিশের এই কর্মকর্তা জানান, তরুণীদের একান্তে মিলিত হওয়ার সুযোগ করে দিতে ঢাকা ও ঢাকার বাইরে একাধিক আবাসিক হোটেল ও রিসোর্টের সঙ্গে নিহার যোগাযোগ ছিল। এসব পার্টিতে মাদক সরবরাহ করত অবৈধ মাদক কারবারিরা। ব্যাম্বু রেস্টুরেন্টে যে কয়জন ছিল এদেরকে আমরা গ্রেপ্তার করেছি, বাট অন্যান্য যারা তাদেরও আমরা নাম পেয়েছি। সে যে পার্টিতেও যেতেন, অবৈধ এই মদটা যে ক্যারি করেছিলেন তাদেরকেও আমরা খোঁজার চেষ্টা করছি। 28 জানুয়ারি উত্তরার একটি রেস্টুরেন্টে নেহার আয়োজিত মদের পার্টিতে অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। 31 জানুয়ারি ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তার পরিবারের অভিযোগ, ওই ছাত্রীকে মদ খাইয়ে ধর্ষণ করা হয়েছিল। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রথমে জানিয়েছিলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ টিকা নিচ্ছে এবং টিকায় আগ্রহ বাড়ছে মানুষের। প্রথম দিকে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কিছুটা চিন্তিত থাকলেও গত কয়েকদিনে যারা টিকা নিয়েছেন তারা এখন ভালো আছেন এবং কেন্দ্রে মানুষের টিকা প্রত্যাশীদের ভিড় বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। চট্টগ্রাম থেকে কি অবস্থা দেখছেন, বিস্তারিত মানুষের ভিতরে কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন টিকা নেওয়ার ক্ষেত্রে জানাবেন। ধন্যবাদ আকাশ। আমি আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। দ্বিতীয় দিনের মতো আজকেও কিন্তু করোনা টিকা দান কার্যক্রম চলছে। অনেকে আসছেন টিকা দেওয়ার জন্য। গত 3 দিন ধরে এই পর্যন্ত 12,500-এর অধিক মানুষ কিন্তু টিকা দিয়েছে। দিন যতই বাড়ছে মানুষের আগ্রহ তত বাড়ছে। আমার সাথে আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি চিকিৎসক ডক্টর ফয়সাল কবির রোজার্স। তিনি টিকা নিয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। দীর্ঘদিন ধরে করোনা চিকিৎসা আপনারা নিয়োজিত আছেন, এখন করোনা ভ্যাকসিন নিয়েছেন, কি অবস্থা, শরীরের কোনো পরিবর্তন আছে? ধন্যবাদ জানাই আপনাকে। আমি প্রথমেই আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। উনি যে জননেত্রী তা আজকে উনি দেখিয়েছেন। আমরা করোনা মোকাবেলা উন্নত বিশ্ব যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে বাংলাদেশ আজকে অনেক দূর এগিয়েছে। আমাদের মৃত্যু হার, আমাদের রোগ শনাক্তকরণ থেকে শুরু করে সব কিছুতে আমরা অনেক এগিয়ে আছি। অনেক উন্নত বিশ্ব আজকে ভ্যাকসিন দিতে পারেনি, সেখানে আমি অবশ্যই লাকি একজন বাংলাদেশি হিসেবে। অবশ্যই আমি লাকি বলবো নিজেকে, কারণ হচ্ছে আমরা আজকে ভ্যাকসিন দিতে পেরেছি। এখানে উৎসবমুখর পরিবেশে সবাই ভ্যাকসিন দিচ্ছেন এবং ভ্যাকসিন দিতে কারো কোনো সমস্যা আসলে হচ্ছে না। অনলাইন নিবন্ধন করে সবাই চলে আসছেন। আমি একটি এখানে কথা বলতে চাই, সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে বিভিন্ন গুজব আছে অনেক জায়গায়। তো যে গুজবটা আছে, অনেকে বলছেন ভ্যাকসিন দিবেন না অথবা দিবেন, সমস্যা হতে পারে। আপনারা এগুলো কর্ণপাত। ধন্যবাদ আপনাকে। আকাশ, শুনছিলেন মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। প্রথমে অনেকেই শঙ্কায় ছিল, এখন বিভিন্ন জায়গায় চট্টগ্রামের 16টি কেন্দ্রে কিন্তু এই টিকাদান কার্যক্রম চলছে। 14টি উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু এই টিকাদান কার্যক্রম চলছে এবং প্রথম ধাপে 1,25,600 জন মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে হচ্ছে স্টুডিওতে আকাশ। মোমো, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে কুর্মিটোলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, চতুর্থ দিনের মতো টিকা নেয়ার উৎসব চলছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছে আমরা জানি। আপনার কাছে জানতে চাচ্ছি, গত কয়েকদিনের তুলনায় আজও টিকা প্রত্যাশীদের ভিড় কতটা বেড়েছে এবং কি বলছেন টিকা নিতে আসা ব্যক্তিরা, জানাবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ। আমি যদি আমার ঠিক বাম পাশের চিত্র যদি দেখাই, তাহলেই নিশ্চয়ই আপনিও বুঝে যাবেন যে আসলে যে পরিমাণ মানুষের এখানে সমাগম হয়েছে, তার মানে নিঃসন্দেহে আসলে টিকা সংক্রান্ত যে কোনো ভয় আসলে মানুষের মন থেকে দূর হয়ে গেছে এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসছেন টিকা নিতে। এই চিত্রই বলে দিচ্ছে যে আসলে মানুষের ভেতরকার যে ভয়, সেই ভয়কে জয় করে তারা আসলে এই করোনাকে মোকাবেলা করতে তারা এই টিকা কেন্দ্রে আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছেন। এবং এখানকার যারা স্বাস্থ্যকর্মী আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে মানুষ একেবারেই বলছেন যে কেন্দ্রে আসার পরে বলছেন যে যেই ভয় ভীতি ছিল সব কিছু দূর হয়ে গেছে। আমরা যদি একটু তুলনামূলক চিত্র যদি বলতে চাই, তাহলে বলা যাবে যে এখন পর্যন্ত এই ঢাকা সহ সারা দেশে প্রথম দিন টিকা গ্রহণ করেছেন 31,160 জন, দ্বিতীয় দিন টিকা গ্রহণ করেছেন 46,510 জন এবং তৃতীয় দিন টিকা গ্রহণ করেছেন 1,01,092 জন। অর্থাৎ সব মিলে প্রায় 1,00,000
৭৯,০০০ মানুষ টিকা গ্রহণ করেছেন মাত্র 3 দিনের ব্যবধানে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণে মানুষের যে সমাগম, সেই সমাগম হয়েছে। আমরা একটু দু একজনের সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলি আপনার সাথে। আমাদেরকে একটু জানাবেন যে আপনি কি টিকা দিয়েছেন কিনা, বা টিকা যদি দিয়ে থাকেন তাহলে সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন? টিকা আমি দিয়েছি, এইমাত্র আমি দিলাম। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেশকে বাঁচাতে হলে, দেশের জনগণকে বাঁচাতে হলে অবশ্যই টিকা নেওয়া উচিত। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার যারা টিকা গ্রহণ করছেন তাদের দু একজনের সঙ্গে। তারা বলছেন যে আসলে শুধুমাত্র নিজের সুরক্ষা নয়, দেশের সুরক্ষার কথা নিশ্চিত করে হলেও সকলের টিকা গ্রহণ যে কার্যক্রম, সেই কার্যক্রমে অংশ নেওয়া উচিত এবং স্বপ্রণোদিত হয়ে অংশ নেওয়া উচিত। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আকাশ আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, টিকা দেওয়ার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মুমু এবং ঢাকা থেকে সহকর্মী রিশাদ হাসান। করোনা বাস্তবতায় বাংলাদেশের বিশেষজ্ঞরা জাপানে যেতে না পারায় জাপানি প্রতিষ্ঠানের মাধ্যমে সক্ষমতা যাচাই করতে হয়েছে মেট্রো রেলের কোচ এবং বগির। তবে বাংলাদেশের প্রকৌশলীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে থেকে প্রত্যক্ষ করেছেন যাচাই কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে ঢাকায় আসার পর আরেক দফা যাচাই শেষে পরীক্ষামূলক চলাচল শুরু করবে মেট্রো রেল। শাহ আলী জয়ের প্রতিবেদন। করোনা বাস্তবতায় থেমে থাকেনি রাজধানীর বুক চিরে মেট্রো রেলের অবকাঠামো নির্মাণ কাজ। ডিএমটিসিএল বলছে প্রকল্পের মোট অগ্রগতি 57 ভাগ, যার মধ্যে উত্তরা থেকে আগারগা অংশের অগ্রগতি 80 ভাগ এবং আগারগা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ হয়েছে 52 ভাগ। অতিকায় এই স্থাপনার উপর দিয়ে চলার জন্য জাপান থেকে মেট্রো রেলের কোচ ও ইঞ্জিন বাংলাদেশে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে করোনা মহামারীর কারণে সে দেশে গিয়ে তা পর্যবেক্ষণের সুযোগ হয়নি মেট্রো রেল কর্তৃপক্ষের। তাদের হয়ে জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি করেছে ইন্সপেকশনের কাজ। কোনো বাংলাদেশি এখন জাপানে যেতে পারে না। এটার জন্য প্রি শিপমেন্টের জন্য একটা নর্মাল প্রসিডিউর হলো যে একটা প্রি শিপমেন্ট করতে হবে, ইন্সপেকশন করতে হবে, কিন্তু সেটার জন্য আমরা একটা বিশেষ উদ্যোগে থার্ড পার্টি ইন্সপেকশন করিয়েছি এবং তার সাথে আমরা ভার্চুয়ালি সেই ইন্সপেকশনটা আমরা প্রত্যক্ষ করেছি এবং প্রত্যক্ষ করে তারপরে যে আমাদের যে কনসালটেন্ট টিম আছে তারা এটা ক্লিয়ার করেছে, দেন আমরা এটা অনুমতি দিয়েছি আনার জন্য। এছাড়া এখন আর অন্য কোনো বিকল্প নাই। ডিএমটিসিএল বলছে দেশে পৌঁছানোর পর কোচ ও বগির আরেক দফা ইন্সপেকশন শেষে শুরু হবে পরীক্ষামূলক চলাচল। ইন্টিগ্রিটি টেস্টের কথা আমরা আগেও বলেছি, সেই ইন্টিগ্রেটেড যে টেস্টগুলো আছে সেই ইন্টিগ্রেটেড টেস্টগুলো বাংলাদেশে এসে আবার আমরা করব, করার পরে আমরা এটাকে ট্রায়াল রানে নিয়ে যাব। করোনা মহামারীর কারণে এবছর 16 ডিসেম্বর মেট্রো রেল চালু হবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে কর্তৃপক্ষের। দ্বিতীয় পর্যায়ে কিন্তু আমাদের ভায়াডাক ইরেকশন শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ের প্রত্যেকটা স্টেশনের কাজও হচ্ছে। ট্রেনটা আসার পরেই আমি বুঝতে পারবো যে এটা কি জুন হবে নাকি এটা এপ্রিল হবে নাকি এটা আরো পিছিয়ে যায় সেপ্টেম্বর হবে। এই জন্য আমার একটা টেস্টের পরে আমরা ট্রেনটা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারবো। ডিএমটিসিএল জানায় করোনার কারণে জাপান থেকেও মেট্রো রেল প্রকল্পের প্রকৌশলীদের কেউ কেউ এখনো বাংলাদেশে আসতে পারেননি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বগুড়া মোটর মালিক শ্রমিক যৌথ কমিটির ঢাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সকাল 6টা থেকে শুরু হওয়া এই পরিবহন ধর্মঘটের ফলে অভ্যন্তরীণ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চারমাথা ও তার আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার জেলায় মোটর মালিক গ্রুপের অফিস দখল নিয়ে সরকার দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম। এদিকে গতকাল ওই সংঘর্ষের ঘটনায় রাতেই সদর থানায় পৃথক 3টি মামলা দায়ের করা হয়েছে। এই 3টি মামলায় এজাহার নামীয় সহ অজ্ঞাত 5 শতাধিক আসামি করা হয়েছে। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার একুশ আমার ভাষা। এখনকার লেখকরা তরুণ পাঠকদের পাঠ তৃষ্ণা মেটাতে পারছেন না, তাই অনেক তরুণী বই বিমুখ হয়ে যাচ্ছে বলে মনে করেন কবি ফরিদ কবির। অন্যদিকে অনেক লেখকই জীবন ঘনিষ্ঠ লেখা না লেখায় পাঠকের হৃদয় ছুঁতে পারছেন না। আর তরুণ লেখক ও পাঠক উভয়ই বই পড়ার পরিবর্তে ইন্টারনেটে সময় কাটাতে বেশি পছন্দ করে বলেও মত তার। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন।
ফেসবুকে হয়তো 5,000 বন্ধু আছে, কিন্তু প্রকৃত বন্ধু কম। ডিজিটাল মাধ্যমের রঙিন জীবনের কাছে বাস্তব জীবনকে অনেকের কাছেই সাদা কালো আর একঘেয়ে মনে হয়। তাই অনেক তরুণ ডুব মারে ইন্টারনেট জগতের ভিডিও গেম, ইউটিউবের বিনোদনের মধ্যে। ফলে অনেক তরুণ লেখকের লেখায় থাকে না জীবন ঘনিষ্ঠতা, এমনই মত কবি ফরিদ কবিরের। ব্যক্তিগত বন্ধুর সঙ্গে যে এই পারস্পরিক ইন্টারাকশনটা হয়, সেখানে কিন্তু আমাদের যে আবেগটা থাকে, যে আবেগটা কাজ করে, সেই আবেগটা কিন্তু আর ভার্চুয়াল বন্ধুর ক্ষেত্রে হচ্ছে না। প্রকৃত বন্ধু পাওয়া খুব মুশকিল, এবং এই প্রকৃত বন্ধুর সঙ্গে আপনাদের মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক সূত্রটা সেখানে গাঁথা। এসব কারণেও আমরা ভালো লেখার জন্য যে জীবন ঘনিষ্ঠতা, যে জীবন বোধটা তৈরি হওয়া দরকার, সেটাও হয়তো ওইভাবে হয়তো হচ্ছে না। কিন্তু এর মধ্য দিয়েই আমি বলি যে যারা আবার প্রকৃত লেখক, তারা এর মধ্যে থেকে বেড়ে ওঠে। এই কবির মতে ভালো লেখক হতে হলে অনেক বই পড়তে হয়, কিন্তু অনেক তরুণ লেখকের বই পড়ার অভ্যাস কম, যা তাদের লেখায় ফুটে ওঠে। একজন মানুষ যত বেশি বই পড়বে, তত তার জ্ঞানটা পূর্ণ হবে। এটা একটা পাঠ। আরেকটা হচ্ছে জীবনকে পাঠ। জীবন হচ্ছে মানুষ, বেশি পরিমাণ মানুষের সঙ্গে তার নানা শ্রেণীর, নানা বর্ণের মানুষের সঙ্গে তার যোগাযোগ, ওঠা বসা, ইন্টারাকশন, এগুলো যখন বেশি হয়, তখন একজন মানুষ জীবনকে ভালোভাবে বুঝতে পারে। এই দিয়ে একসময় তার একটা প্রজ্ঞা তৈরি হয়। তার সেটার জন্য এই যে দুইটা জিনিস লাগে, যে সেটা তরুণদের মধ্যে তুলনামূলকভাবে কম। এছাড়াও গণমাধ্যমগুলোতে অনেক ভুল বানান ও উচ্চারণ প্রচার ও প্রকাশিত হচ্ছে বলে মন্তব্য করেন কবি ফরিদ কবির। এই সমস্যা সমাধানে স্কুলগুলোকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি, যেখান থেকে গড়ে উঠবে দেশের নতুন কবি, লেখক আর সাহিত্যিকরা। যে প্রাইমারি স্কুল এবং মানে হায়ার সেকেন্ডারি স্কুলেই ওইখানেই ভালো মানে যারা মেধাবী ছেলে মেয়ে যারা, তাদেরকে আসলে শিক্ষকতা করতে যাওয়া উচিত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার পৌর নির্বাচনের খবর। চতুর্থ দফা নির্বাচনকে সামনে রেখে সরগরম হতে শুরু করেছে তৃণমূলের রাজনীতি। পিতৃ প্রার্থী নিয়েও বিপাকে বড় দুই দল। এদিকে দিনভর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চতুর্থ দফা পৌর নির্বাচনের ভোট 14 ফেব্রুয়ারি। আমরা জানি শেষ মুহূর্তের প্রচারণা কতটা উত্তাপ বাড়ছে চট্টগ্রামে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন একেবারে শেষ মুহূর্তে প্রার্থীরা কিন্তু নেমে পড়েছেন চট্টগ্রামের চতুর্থ দফায়। এবার 3টি পৌরসভায় নির্বাচন হবে, এর মধ্যে পটিয়া, চন্দনাইশ এবং সাতকারিয়া। আমি পটিয়াতে আছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী যেমনটা মাঠে নেমেছেন, তেমনি ভাবে জাতীয় পার্টি থেকে নিয়ে বিএনপির মেয়র প্রার্থীরাও কিন্তু তারা মাঠে নেমেছেন। তারা কিন্তু বিভিন্ন জায়গায় এমনকি ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। কিন্তু পটিয়ার 40,000 ভোটারের এই পৌরসভার নির্বাচন হবে। 40,000 ভোটারদের একটা প্রত্যাশা রয়েছে। পটিয়া পৌর এলাকায় এখনো পর্যন্ত যেভাবে উন্নয়ন হওয়ার কথা রয়েছে সেভাবে উন্নয়ন হয়নি তারা বলছেন। তো পৌর মেয়রের কাছে তাদের কিন্তু আসলে অনেকটা দাবি থেকে যায়। তার কারণে কিন্তু পৌর মেয়র যে হবেন তাকে কিন্তু দেখে শুনে কিন্তু তারা নির্বাচিত করার জন্য অপেক্ষা করছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, কিন্তু বিএনপির মেয়র প্রার্থী, পৌর মেয়র প্রার্থী নুরুল ইসলামের সাথে। আমি জানতে চাচ্ছি আপনার মানুষের অনেক প্রত্যাশা আছে, কতটুকু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হই, আমি পৌরবাসীর অভাব অনটন এবং সমস্যা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আমার সাধ্য মতে আমি পূরণ করার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার পৌরসভার জনগণ বিপুল সারা পেয়েছি। কেন ভোট দেবে বলে পৌরবাসী বিএনপিকে অনেক ভালোবাসে এবং খালেদা জিয়াকে ভালোবাসে, সেই জন্য পৌরবাসীর ধানের শীষের প্রতীকের প্রতি যথেষ্ট একটা সমর্থন আছে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল করে জয় করবে ইনশাআল্লাহ। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, দীপন হত্যা মামলায় আইনজীবীরা ব্রিফ করছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। রায় আমরা সংক্ষিপ্ত, আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করবো। আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে 164 যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যে জবানবন্দিগুলো রিমান্ডে নিয়ে দীর্ঘদিন আটক রেখে
তাদেরকে দিয়ে করানো হয়েছে, তাদের সাজানো মতে, শেখানো মতে, সেইটা অবজারভেশন হচ্ছে যে 164 এর জবানবন্দির ভিত্তিতে সে এই জাজমেন্ট দিয়েছে। আমি বলি খায়রুল ইসলাম। দীপন হত্যা মামলায় আইনজীবীরা ব্রিফ করছিলেন, দেখছিলেন তা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। ফেনীতে চলছে নারী উদ্যোক্তাদের বসন্ত মেলা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, এই বসন্ত মেলায় কি ধরনের পণ্য নিয়ে এসেছেন নারী উদ্যোক্তারা, কেমন দেখছেন জনসমাগম, বিস্তারিত জানাবেন। জি আকাশ, আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে বলছিলেন, ফেনীতে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি মেলা আজকে চলছে দিনব্যাপী। এখানে সম্পূর্ণ নারী উদ্যোক্তা দিনে, ফেনী নারী উদ্যোক্তা দিনে এই মেলার আয়োজন করা হয়েছে। মূলত একটি অনলাইন ভিত্তিক একটি অনলাইন, যেটা ফেনিয়ান বিজনেস ওমেন নামে। এখানে আজকে ফেনীর একটি স্থানীয় কনভেনশন হলে মেলার আয়োজন করেছে। প্রায় আমরা এখানে দেখা যাচ্ছে, এখানে এই আয়োজনের একটি ভিন্ন মাত্রা রয়েছে। এখানে শুধুই নারীরা প্রবেশ থেকে করছে, নারী উদ্যোক্তা এবং নারী দর্শক ক্রেতারা এখানে শুধু অংশগ্রহণ করছেন। মিডিয়া কর্মী এবং কোনো অতিথি ছাড়া কোনো পুরুষ এখানে প্রবেশ করতে পারছেন না। আমি এখন একজন নারী এই উদ্যোগ আয়োজকদের একজনের সাথে কথা বলার চেষ্টা করছি যে আপনারা একটু আসবেন কালি, আপনি কেন এই আয়োজনের উদ্দেশ্যটা কি আপনাদের? আমাদের আয়োজনের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা ফেনীতে যারা নারী উদ্যোক্তা তাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি এবং তাদের জন্য যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করছি, যাতে তারা হচ্ছে তাদের প্রোডাক্ট অনলাইনে না, তারা যাতে বাইরেও প্রদর্শনী করতে পারে এবং মানুষ বুঝতে পারে তাদের অনলাইনে কেনাকাটাগুলো ঠকবে না, বা এরকম তাদের জিনিসটা যাতে ভালোভাবে উপস্থাপন করতে পারে, এই জন্য আয়োজনটা করা হয়েছে। জি আকাশ, তারা বলছেন যে শুধু বিভিন্ন ঐতিহ্যকে কেন্দ্র করে তারা এই মেলার আয়োজন করে থাকে, তারা যেন উৎসাহ পায়, নারীরা নিজে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রতন বসন্ত মেলার খবর জানাচ্ছিলেন ফেনী থেকে। বগুড়ার গাবতলীতে চলছে মাছের মেলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, এই মেলায় মাছ বেচা বিক্রি কেমন দেখছেন, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে বগুড়ার গাবতলীতে পোড়াদহ নামে এই মেলাটি প্রায় 200 বছরের বেশি সময় ধরেই চলে আসছে। প্রত্যেক বছরই একই সময়ে এই মেলা লাগে। এই মেলার মূল আকর্ষণ মাছ, অনেক বড় বড় মাছ ওঠে এই মেলায়। সবচেয়ে বড় 60 কেজি একটি বাঘার উঠেছে মেলায়, যার দাম 1500 টাকা কেজি দরে হাঁকানো হয়েছে। এছাড়া আরও ছোট আকৃতির 10-12 কেজি বা 20 কেজি যে বাঘার, সেগুলোও দাম হাঁকিয়েছে 1200 টাকা কেজি। এছাড়া ব্রিগেড 350 থেকে 500 টাকা, গ্লাস কাপ, ব্রিগেড কাপ, বিভিন্ন ধরনের মাছ রয়েছে এই মেলায়। প্রায় 2 শতাধিক দোকান রয়েছে শুধু মাছের, এছাড়া অন্যান্য দোকান রয়েছে। ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন যে মোটামুটি সকাল থেকে ভালো বিক্রি হচ্ছে এবং ক্রেতারা বলছেন দাম তাদের সাধ্যের নাগালের মধ্যেই রয়েছে। এই মেলাটি সকাল থেকে শুরু হওয়া মেলা সারাদিনই চলবে, রাত অবধি এই মেলায় বেচা কেনা চলবে। মূলত জামাইরা এই মেলা উপলক্ষে এই অঞ্চলে আসে। তো এই ছিল সর্বশেষ বগুড়া থেকে আমার কাছে পোড়াদহ মেলা থেকে। জামাইদেরকে বরণ উপলক্ষেই পোড়াদহ মেলায় প্রত্যেক বছরই মেলাটা লাগে এবং সেই রকমই আজকেও প্রচুর দর্শক এবং আশেপাশের জেলা এবং উপজেলা থেকে এখানে লোকজন আসছে মাছ ক্রয় করার জন্য। তো সর্বশেষ এই ছিল বগুড়া থেকে আমার কাছে, ফিরছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়ার মাছ মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী বাবু। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সবজি রপ্তানিতে নীরব বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ। 1 দশকের ব্যবধানে এই খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় 4 গুণ। করোনা ধাক্কা কিছুটা বাধা পড়লেও সবজি রপ্তানিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মদ ব্যবসায়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সংস্থাটির হিসেবে দেশে এখন 60 ধরনের ও 62টি জাতের সবজি উৎপাদন হচ্ছে, যার 90% বীজই দেশে উৎপাদিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একসময় টমেটো, শিম কিংবা কপির মতো সবজি পেতে শীতকালের জন্য অপেক্ষা করতে হতো, তবে এখন সময় পাল্টেছে। বছর জুড়ে 20 থেকে 25 জাতের সবজি বাণিজ্যিকভাবে চাষ করছেন কৃষকরা। ফলে সারা বছরই দেখা মিলে নানা ধরনের শাকসবজি।
চলতি 2020-21 অর্থ বছরে সারা দেশে 9,21,000 হেক্টর জমিতে শীত ও গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থাটি আশা করছে করোনার মধ্যেও এবার 1,97,00,000 টন সবজি উৎপাদন হবে। অধিদপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীরা বলছেন, গত 15 বছরে দেশে নীরব বিপ্লব ঘটেছে সবজি চাষাবাদে। পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন প্রকল্পের মাধ্যমে আমরা এবছর 10টি ইউনিয়নকে সারা বাংলাদেশে মডেল ইউনিয়ন ঘোষণা করেছি। সেই জায়গায় 100 একর জমি 500 জন কৃষককে নিয়ে আমরা বিষ মুক্ত নিরাপদ সবজি উৎপাদনের চেষ্টা করে যাচ্ছি এবং সফল হয়েছে এবছর। আমরা যদি পরিবহন ব্যয়টা কমাতে পারি এবং আমাদের চাহিদা অনুযায়ী কার্গো স্থান আমরা বরাদ্দ পেতে পারি, তাহলে কিন্তু তাজা শাকসবজি ফলমূলটা আমাদের বিশ্বের বিভিন্ন দেশে আমরা রপ্তানি বাড়াতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর প্রতিবেদন অনুযায়ী সবজি উৎপাদনের হার বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। উৎপাদনের পাশাপাশি সবজি রপ্তানিও বাড়ছে প্রতি বছর। মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের সবজি। হিসাব বলছে, গত অর্থ বছরে 16,40,00,000 সবজি রপ্তানি হয় বাংলাদেশ থেকে। এর আগের অর্থ বছরে যা ছিল $9,97,00,000, আর এক দশক আগেও এই রপ্তানির পরিমাণ ছিল $4,68,00,000। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় 4 গুণ। আমরা আশা করি আগামী বছর 2 কোটি টনের উপর সবজি উৎপাদিত হবে। তবে এই সবজি যেহেতু কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, সেজন্য আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অবলম্বন করে আমরা চাচ্ছি এই সবজিগুলিকে বিদেশে রপ্তানিটা আরো বৃদ্ধি করতে। রপ্তানিকে যদি বাড়াতে হয়, পরিবহন ভাড়াটা প্রথম আমাদেরকে কমিয়ে আনতে হবে, আর পাশাপাশি বিষমুক্ত সবজি প্রোডাকশন করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে বর্তমানে 2.25 কোটি কৃষক পরিবার রয়েছে, যাদের সবাই কম বেশি বাড়ির উঠোন বা খালি জায়গায় সবজি চাষাবাদ করছেন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছেন মার্কিন সিনেটররা। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার এ নিয়ে ভোটাভুটি হয়। সিএনএন জানা, অভিশংসন শুনানি অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছেন 56 জন মার্কিন সিনেটর, আর বিপক্ষে ভোট দিয়েছেন 44 জন, যার অর্থ ট্রাম্পের অভিশংসনের শুনানি মার্কিন সিনেটে অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।